জামাইবাবু। কি ঠাকুর, এ সময় আপনি? ওই তোমাদের কাছে একটা ওই হিসেবের খসড়া দিতে এলুম গো। ওই বড় গন্ডগোলের হিসেব। আপনি আর হিসেবের খসড়া মানে? ওই ওই তিনারা যে আসছেন গো। তিনারা মানে কারা আসছেন? কি করে যে বলি, নজর লাগছে যে। ও মা, এই দেখো, তোমরা ভাবছো এই নেলা খাপা মনীষীর আবার নজ্জা কিসের? সত্যি বলছি, বিশ্বাস করো, নজর লাগছে গো, নজর লাগছে। তা কি বলতে লজ্জা লাগছে বলুন না। এই শাওরি আসছে গো পেতম বাড়ি কেনে। মানে আমাদের ঠাকুরানির মা? তা কবে আসছেন, কার সঙ্গে আসছেন, কিসে আসছেন? মানে ঠাকুরানির সঙ্গে আসছেন তো, নাকি অন্য কারোর সঙ্গে আসছেন আপনাকে দেখতে? পথ চিনতে পারবে তো? রসো গো, রসো রসো রসো। তোমাদের ওই এত কথার উত্তর একসাথে দিতে গেলে আমার ওই নজ্জা হবে গিয়ে হাফ ধরবে গা। এই দেখো গা, সে কিসে আসছে তা আমি জানি, তবে ওই পালকিতে হবে। কবে আসছে তার দিনক্ষণ আমি জানি না, তবে ওই রওনা দিয়েছে। হ্যাঁ, পথে যখন একবার বেরিয়েছে পথ তো শেষ হবেই। তা এ তো খুবই আনন্দের কথা ঠাকুর। তা ঠাকুর, শাওরি মা বলে কথা, খাতির যত্নের যেন কোনো ত্রুটি না হয়। হ্যাঁ, সেই কথা বলতেই তো এই তোমাদের কাছে দরবার করতে এলুম গো। আর তিনি শুধু তার মেয়েরে নিয়ে একলাটি আসছেননি গো, সাথে আমার ভাইজিও আসছে। মানে আমাদের রামেশ্বর ঠাকুরের মেয়ে? ওই রামনীলর বোন। হ্যাঁ, ওই যে কটা দিন তারা থাকবে, তোমরা তাদের দেখো গো, দেখো। এটা কোনো কথা হলো ঠাকুর? আপনার শাওরি মা আর আমরা তাদের যত্নার্থী করবো না? কোনো কিছু ঠাকুর, এতটুকু জিনিসেরও যদি দরকার হয় আমরা আছি, আপনি কিন্তু জানাতে দ্বিধা করবেন না। আপনি হলেন গিয়ে আমাদের কাছে ঠাকুর, কিন্তু শাওরি মার কাছে তো জামাই, আদরের জামাই। আমরা কিন্তু আপনার মান রাখবো ঠাকুর। তা শুনেছি তিনি আপনাকে খুব ভালোবাসেন। হ্যাঁ গো, এও তারে খুব ভালোবাসে। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ, ওই কথাই রইল। তা ঠাকুর, এই সামান্য কথাটা বলবার জন্য আপনি এলেন কেন? ঋতুকে দিয়ে বলে পাঠালেই তো পারতেন। ওই দেখো, ঋতুর তো কত কাজ, সব কাজ সেরে যেতে অবসর পায়, তাই আমি। ঠিক আছে, তাদের কোনো অসুবিধা হবে না। বেশ বেশ বেশ, জয় মা, জয় মা, জয় মা। কে বলে উনি সন্ন্যাসী? অতিঘোর গেরস্থ শাশুড়ির আপ্যায়নের জন্য এতটা ভাবে না। সত্যি কথা, না হলে শাশুড়ির জন্য দরবার করতে নিজে আসতেন না। এই নে তোরা খা, আমি জল নিয়ে আসি। কি হলো রে? শুধু জলের ঘটি আনলে হবে নি খুড়ো, তোমার মুড়ির বাটিও আনতে হবে। এই দেখো কি জ্বালা, আমার কি এখন তোদের সাথে বসে মুড়ি চেবানোর সময় আছে? আমার এখন কত কাজ, কাঠ কাটতে হবে, কুটনো কুটতে হবে, রান্না চাপাতে হবে। নে বাবা, তোরা খেয়ে নে। আমরা খাবো নি যতক্ষণ না তুমি খাচ্ছ। হ্যাঁ, যাও গিয়ে মুড়ির বাটি নিয়ে এসো। ওরম ড্যাব ড্যাব করে আমার পানে চেয়ে কি দেখছো? যাও গিয়ে নিয়ে এসো। ড্যাব ড্যাব করে দেখছি না রে, পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সারদা যখন ছোট ছিল, তারও এরকম মুড়ির বাটি দিয়ে আমি বসিয়ে রেখে জল আনতে যেতুম, আর সে আমার হাতটা ধরে বলতো, খুড়ো তোমার মুড়ির বাটিটা কোথায়? তোমার মুড়ির বাটি আগে নিয়ে এসো, তারপর আমি খাবো। তোরাও ঠিক তোদের দিদির মতনই হয়েছিস। আমরা কোনোদিন দিদির মতো হতে পারবো নি খুড়ো। দিদির মনে কত মায়া, কত মমতা, আমাদের কি সেসব আছে বলো? দিদিরে দেখে শিখছিস মায়া মমতা কারে বলে? যদি শিখিস তাহলে ঠিক তোরাও সারদার ভাই হয়ে উঠতে পারবি রে, ঠিক পারবি। হ্যাঁ রে, সারদা বাড়িতে না থাকলে বাড়িটা কেমন খাকা করে না রে?
মনে হয় যেন ঘরের লক্ষ্মী ঘরে নেই গো। মন বসেনি কাজে। কিন্তু বাবা, সারদা যে পরের ঘরের লক্ষ্মী, সে তার নিজের ঘরে যাবে নি। দিদিরা এখন কত দূরে আছে খুড়ো? তারকেশ্বর পৌঁছে গেছে মনে হয় রে। তোর জন্যে কতদিন বাদ আমি বাবা তারকনাথের দর্শন করতে পারলুম রে মা, পুজোও দিতে পারলুম। আমার জন্যই নয় গো মা, বাবা তারকনাথ চেয়েছেন, তাই তুমি আমি আমরা সবাই বাবার দর্শন পেলুম, তেনার পুজো দিতে পারলুম। দিদিমা তো ঠিকই বলেছে খুড়ি, তুমি যদি তোমার সাথে আমাদের দক্ষিণেশ্বরে না নিয়ে যেতে, তাহলে কি আমরা বাবার থানে আসতে পারতাম? বাবা তারকনাথের পেন নাম করেছি, এবার মা কালীর পেন নাম করব। ও মা, আরে তোমরা দাঁড়িয়ে রইলে কেন? তাড়াতাড়ি পা চালিয়ে চলো। ওই দেখো বেড়ারা কখন থেকে বসে আছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ বাবা। কই গো, অনেক গল্প হয়েছে, ওটো ওটো এবার ওটো। এসো মা, তোমরা পালকিতে ওটো, ওটো পালকিতে। লক্ষ্মী জামা, এবার তুই পালকিতে উঠে গিয়ে বস। একে নিয়ে একসাথে দুজনাতে বসবো কেমনে? কষ্ট হবে। জয়রামবাটি দিয়ে অনেকখানি পথ বসে এইছি, দম বন্ধ হয়ে আসছে, তাই তো নেমে হেঁটে এলুম। হ্যাঁ রে সারদা, এত জিনিসপত্র নিয়ে তিনজনের বসতে একটু অসুবিধা হচ্ছিল। তুই যা গিয়ে ওঠ। না, আমি হেঁটে যাব। আমি তোরে বলেছি না উঠতে, যা ওঠ। ও সারদা, ওরে নে, অতটুকুন জায়গায় তোর বসতে অসুবিধা হবে না মা। আমি হেঁটে যাব মা, লক্ষ্মী এখন পালকিতে গিয়ে বসবে, ওইটুকু নিয়ে অতটা পথ কি হেঁটে যেতে পারে? যা লক্ষ্মী ওঠ। কিন্তু দিদি, তুমি এতটা পথ হেঁটে যাবে? ও ভাই, ওই পালকির মধ্যে হাঁটু গেড়ে বসে বসে আর ওই পালকির দুলুনি খেতে খেতে আমার পা, কোমর, পিঠ একেবারে বেঁকে গেছে রে। এবার যদি আমি ওই পালকিতে নেমে না হাঁটি না, তাহলে তোদের সারদামণি এবারে বকরামণি হয়ে যাবে। যাও যাও, তোমরা গিয়ে ওঠো, যা মা লক্ষ্মী, যা যা। ও ভাই, পালকি তোলো গো তোমরা। বৈদ্যবাটি দিয়ে নৌকো ধরে আগে আমরা বাগবাজারের ঘাটে নামবো দিদি। সেখানে রাতটুকু বিদ্যারত্ন মশাইয়ের বাসায় থেকে পরদিন সকালে আবার বাগবাজারের ঘাট দিয়ে নৌকো ধরে আমরা যাব দক্ষিণেশ্বরে, কেমন? সেই ভালো রে ভাই, এই রেতের বেলায় দক্ষিণেশ্বরে না যাওয়াটাই ভালো। শাশুড়ি আসছেন শুনে ঠাকুরের চোখে মুখে সে কি আনন্দ! আরে এই প্রথম তিনি আসছেন জামাইয়ের কাছে, আনন্দ হবে না? জামাই শাউরি বলে কথা। ঠাকুরের কথা শুনে মনে হচ্ছে তিনি শাশুড়িকে বেশ পছন্দ করেন। আর তেনার জামাই তো মেনকার জামাইয়ের মতো সদা হাস্যময়, আপন ভোলা মহাদেব। তা আপনি জানলেন কি করে ঠাকুরের আনন্দের কথা? আপনাকে ডেকে বললেন বুঝি? আরে না না, তিনি নিজে এসেছিলেন মহেশবাবু দপ্তরে। নিজে? হ্যাঁ, তেনাদের থাকার সুব্যবস্থার কথা বলতে বলতে পারো, শাশুড়ির ব্যাপারে দরবার করতে। মামা, শাওরির জন্য দরবার করলে? হ্যাঁ, এ আমি কি শুনছি? লোকেরা বলে ঠাকুর সন্ন্যাসী, গৃহস্থের কিছুই মানেন না, জানেন না। সব ভুল কথা, সব ভুল কথা। এই ধরনের ঠাকুরের শাশুড়ি আসছেন, তার ভাইজি আসছেন, মা ঠাকুরা তো আসছেন, তাই না? কিন্তু এসব কথা তিনি মহেশবাবু তো নাও বলতে পারতেন। কি পারতেন তো? পারতেন, কিন্তু লোকাচার মেনে তিনি ঠিক সময় দপ্তরে এসে বলে গেলেন বিনয়ের সাথে। হাত জোর করে এও বললেন, তোমরা দেখো শাশুড়ি যেন জামাইয়ের ঘরে, মানে এখানকার কোনো নিন্দে মন্দ না করতে পারে, সেই দিকটাও তোমরা একটু লক্ষ্য রেখো, কেমন? আরে এত কিছু আপনি ভাববেন না, আমরা সবাই তো আছি। চলো দেখি মহেশবাবু আবার কোন কাজ দেন। মামু,
শাওরির জন্য দরবার করলে? হ্যাঁ, এই সবার থাকার বন্দোবস্ত করবার জন্য এই দপ্তরে গিয়ে হাত জোড়ো করলে? আমারে আমারে কিছু জানালে নে? আমার একবার বললে না যে ঋতু এত লোক আসছে, একটা ব্যবস্থা কর। আমি কি করতাম নি? আমি কি ব্যবস্থা করতাম নি? বুঝেছি বুঝেছি, আমার উপর দিয়ে মামুনের বিশেষ ভরসা সব হারিয়ে গেছে। হ্যাঁ, হারিয়ে গেছে। ওই শাওরির জন্য মামু আমারে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার এই ঋতুরে, এই ঋতু যে মামুরে দেবতার মতো পুজো করে, দেবতার মতো পুজো করে, যার বাকি বেদ বাক্যের মতো মানে আমারে দূরে। না 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 না, আমার বিয়ে চাই। আমাদের বিয়ে চাই, আমাদের বিয়ে চাই, বিয়ে চাই। হ্যাঁ গামে, তোমার মা জানুয়ারির মা আসছে, আর তার সঙ্গে আমার ভাইজিও আসবে। হ্যাঁ, তাতে তোমার কাজকর্মে কোনো অসুবিধা হবে নি তো? হ্যাঁ, কি যে বলো গো বাবা ঠাকুর, সোনা স্তক আমার মনে বড় আহ্লাদ হচ্ছে গো। তোমার শাওরি আর ভাইজি আমি কোনো অসুবিধা রাখবো না, তুমি আমার উপর ভরসা রাখো। বেশ বেশ, তোমার উপর ভরসা আছে গো, তোমার উপর ভরসা আছে। মামু, কিন্তু এই ভাগ্নের উপর তোমার একেবারে ভরসা নেই। একেবারে ভরসা নেই মামু। এতদিন ধরে আমি তোমার সেবা করে এই পেলুম, এই পেলুম। লোকে তাহলে ঠিক কথাই বলে, জন জামাই ভাগ্নে কেউ নয় আপনি। এই তুমি বেমান করে দিলে আমি তোমার আপনার নয়। এই ভাগ্নের যে তোমার শাওরি এত বড় হয়ে গেল যে আমার উপর ভরসা না করে তুমি নিজে গেলে অফিসে দরবার করতে। কেন 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 আমি কি সেখানে কথা বলতে পারতাম নি? এতকাল ধরে আমি সবার ব্যবস্থা করেছি। আমি কোনোদিন তোমাকে মুখ লাগাতে দিয়েছি কারোর সঙ্গে? কিন্তু তুমি আমার উপর ভরসা না করে নিজে গেলে। মামু, লোকে তোমার সন্ন্যাসী প্রকৃতি বলে না? এই সন্ন্যাসীর নমুনে, এই সন্ন্যাসীর নমুনে। এই সন্ন্যাসী গেছে তার শাওরির ভালো থাকার ব্যবস্থা করার আর দিনে। মামু, এ কি তোমার সাজে? এ কি তোমার সাজে? তোমার এই ব্যবহারের কথা ভাবলে আমার মুখ দেখাতে লজ্জা লাগে। এই ঋতু ওই চোখ বড় গোল বনদের মতো খালি চারপাশে কেবল ঘুরে গেল। বিনিময় কিচ্ছু পেলুনি, এমনকি তোমার ভরসাটুকুও না। মামু, কি বলছেন বিদ্যারত্ন মশাই? আপনার উপর ভরসা করবো না? আপনি আমার ছেলের এখানে থাকতে দিয়েছেন, তার কাজের সন্ধান করে দিয়েছেন। আপনার উপর ভরসা করবো না তো কার উপর ভরসা করব? আর ভরসা আছে বলেই না আপনার এই বাসাতে আমি আমার মায়ের আর দিদিরে নিয়ে এসেছি বিদ্যারত্ন মশাই। এ মেয়েটি কে প্রসন্ন? আগে আমার দিদির ভাসুরজি লক্ষ্মী। তা প্রসন্ন, তোমার মা দিদিরা কদিন কিন্তু এখানে থাকবে। তো এই ছোট ঘরে তোমার খুব অসুবিধে না হলে আমি না হয় আমার ঘরটা। না, আমার মা দিদিরা এখানে থাকবেন না। আজকে রাত হয়ে গেছে, তাই আজ রাতটুকু এখানে থেকে কাল সকাল আমরা দক্ষিণেশ্বরের জন্য নৌকো ধরবো। ও আচ্ছা, তো রাতের খাবারের ব্যবস্থা কি করবে প্রসন্ন? আমি এক্ষুনি ব্যবস্থা করছি। তোমার দিদিকে দেখছি নে, সে কথা? দিদি একটু কলপাড়ে গেছে। এখন টাইমের জল, কলে এখন জল পাবে কোথা? হ্যাঁ, সাপ? বাগবাজারের বাড়িতে সাপ? আমার বাড়িতে সাপ? কোথায় তুমি সাপ দেখলে মা? ওখানে সাপ আছে, খুব বিষধ সাপ, জোরে জোরে ফস ফস করে উঠছিল। কোনখানে দিদি? ওই
ওইখানে। ওটা তো টাইম কল। না না, ওর ভেতরে সাপ আছে। আমি ওটা কি দেখতে গিয়ে ওই চাকাটা ঘুরিয়েছিলাম, হঠাৎ দেখি ভেতর থেকে একটা সাপ ফোঁস ফোঁস করে উঠলো। তুমি ওর ওপরের চাকাটা ঘুরিয়েছো? হ্যাঁ। ওটা টাইম কল বাছা। কাছেই টালা ট্যাঙ্ক, মানে মস্ত বড় একটা চৌবাচ্চা আছে। টাইমে মানে সময়ে জল সেই নলে আসে, তখন ওই চাকা ঘোরালে জল পড়ে। কিন্তু জল তো পড়েনি, আমি কেবল শুনলাম ভেতর থেকে সাপের ফসফসানি শব্দ। না দিদি, এখন নলে জল নেই, নলটা ফাঁকা। সেই ফাঁকা নলে যে হাওয়া আছে, তুমি চাকাটা ঘোরাতে সেই হাওয়াতে ফোঁস শব্দ হয়েছে গো। তুমি ওই ফাঁপা নলের শো শো শব্দকে সাপের ফোঁসফোঁসানি ভেবেছ। ইস, আমি কি বোকা, না জানি উনি কত কিনা ভাবলেন। না দিদি, উনি তেমন মানুষ নন, উনি কিছু মনে করেনি। আমাকে আপন করবে কি করে রে? রক্তের সম্পর্ক তো অনেক দূরে। হ্যাঁ, আমি নিজের বোনের বেটা তো নই, পিস্তুত বোনের বেটা। চাটুর্য বংশের কে তো মুকুজ্জ বংশের লোক আমি। হ্যাঁ, তাই আমাকে আপন করতে পারলোনি। আমি আমি মামার জন্য কি না করেছি, কি বাকি রেখেছি বললে কি? হ্যাঁ, দিন নেই রাত নেই, যখন তখন মামু এই উদময় জঙ্গলে ঘুরে বেড়াতো, আর আমি এই নাওয়া খাওয়া বন্ধ করে মামুকে নিয়ে আসতো। ঠিক মায়ের মতো ওই মামুর মাথাকে আমার কোলে রেখে মামাকে ঘুম পাড়াতো। এই ঘুম থেকে উঠে না যায় তার জন্য আঁচল দিয়ে মামার বেঁধে রাখতুম। চাঁদ বললে দেখতুম, চাঁদ কিসে পড়লে। মামুর প্রত্যেকটি কথা আমি বেদ বাক্যের মতো মেনেছি, বেদ বাক্যের মতো। আর আমার উপর মামু বিশ্বাস করতে পারছে না, আজ ভরসা করতে পারছে না। হৃদয় এত বড় হয়ে গেছে মামুর কাছে, এত বড় হয়ে গেছে। রিজু দাদা, তুমি ছোট খুড়োকে ভুল বুঝছো গো। চুপ কর। আমি নিজের কানে শুনেছি মামুকে দরবার করতে, নিজের জন্য নয়, তার শাওরির জন্য। তার শাওরি তার কাছে আপন, আর আমি এই ঋতু কলার খোসা। দেখেছো দিন দাদা, রিজু দাদা কি সব বলছে? শোনো দাদা, শোনো, তুমি মাথা গরম করো নি গো। মাথা গরম? আমার মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। ছোট খুড়ো হয়তো তোমার কথা ভেবেই সেখানে গেছে। কি উপকার করেছে আমার? কথাটা এক পেকে তাই করি তো দাদা। কি এক পিকার তাই নিয়ে? কি তাই? নিজেকে দরবার করে আমার কি উপকার করেছে? তুমি মন্দিরের কাছে ব্যস্ত থাকো তাই। বেটা সুরির সাক্ষী মাতা, একই জাত একই গোত্রের তো, তাই একই কথা বলবি। এই তোরা যখন এখানে আসিসনি তখন ওই মন্দিরের কাজে আমি ব্যস্ত ছিলাম। ওই ব্যস্ততার মধ্যে মামুর সেবা করিনি, তার ওই জামা কাপড় কেচে দিইনি, তার উদম গা কাপড় দিয়ে ঢেকে দিইনি, না ব্যস্ততার অজুহাত দেখিয়ে মামুর এড়িয়ে গেছি। দেখো, তোমার মতো সেবা কেউ করতে পারবে নি। আমি থাকবো নি এখানে, আমি আর এখানে থাকবো নি, আমার মুখে মামুকে দেখাবো নি। মামুর চোখে যখন আমি চোখ কুশুলি হয়েছি ওই শাওরির জন্য, তো মামু থাক, তার শাওরিকে নিয়ে থাক, আমি থাকবো নি। থাক, তার শাওরিকে নিয়ে থাক। রিজু দাদা শান্ত হচ্ছে না গো। ঋতু দাদার এই রাগ ওরে না সব মানুষের দিকে ঠেলে দেয়। চলো আমরা খুড়োকে গিয়ে সব বলি। চল। ওর মনের জ্বালা ওরে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে রে মা। হৃদুর মনের জ্বালা নিবারণ কর রে মা, নিবারণ কর। ওরে শান্ত কর রে মা, ওরে শান্ত কর। ওই এর জন্য অনেক কিছু করেছে, আবার ভুলও বুঝেছে, কিন্তু এ কি করে ওরে ভুল বোঝে রে মা, কি করে বোঝে? খুড়ো, রিজু দাদা রাগ করে ঘর দিয়ে চলে গিয়েছে। এত রাতে তারে কোথায় খুঁজি বলো দেখি? সামান্য একটা ব্যাপার নিয়ে কেন এমন করছে? ঋতুর এর আগে এত রাগ করতে দেখিনি গো। ও ঋতু রাগ করেছে, এর ওপর রাগ করেছে। কেন তুমি দপ্তরে গিয়ে বলেছো? এতে মান করার কি আছে?
সে এখন কোথায়? সে তো আর তোমার মতো নয় যে পঞ্চবটিতে গিয়ে বসে থাকবে। আমি জানি সে কোথা আছে। তোরা যা, কি ডেকে আন তারে, ডেকে আন। কোথায়? ওই ভট্টাচার্য দাদার ঘরে। কি বলবি, আমি তারে ডাকছি। যা যা যা, ডেকে নিয়ে আয়, যা। যা যা। হায় রে তু, হায়, তোর মামা তোরে ডাকছে। আয় আয় আয়।